কেবল যাত্রাবাড়ি নয়, শনির আখড়াতেও ছাত্র জনতার উপর পুলিশের নির্মমতার শিকার অনেকেই। এমনকি হেলিকপ্টার টহল নিয়েও প্রশ্ন উঠেছে। কয়েকবার হেলিকপ্টার রাউন্ড দিচ্ছে উপর দিয়ে, রাউন্ড দেওয়ার পর দেখা গেছে আমি খারাপ দিচ্ছি, আমি ছিলাম সামনে, তো হুট করে একটা গুলি লাগলো। মিরপুর সহ পুরো ঢাকায় পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলি হামলায় ঝাঁঝরা হয়ে গেছে অনেকের শরীর। পুলিশ ছাত্রলীগ একসাথে জড়ো হয়ে খালি গুলি করছে একটানা। জটিলতা বেঁধেছে বিদেশে নিতেও। যে বীরদের জন্য এই দেশ পেয়েছে নতুন রূপ, সেই তারাই পাসপোর্ট ভিসা জটিলতায় পড়েছেন অন্য সবার মতোই। 1 ঘন্টায় হওয়া উচিত এর পাসপোর্ট, 2 দিনও না, 1 ঘন্টায় হওয়া উচিত। এবং আমি সরকারকে বলবো, আসিফ নজরুল সাহেব যেহেতু নিজে এসে বলে গেছেন উনার মুখ থেকে অস্ট্রেলিয়া বেরিয়েছে, কিন্তু অন্য কারো না। মন্ত্রণালয়ে তাদের জন্য আলাদা একটা সেকশন করেন, যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলেই যাতে তারা ভিসার কাগজটা পেতে পারে, বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যাতে এমবেসিতে কল করে তাদের ব্যবস্থা করে দেওয়া হয় ভিসার। বিভিন্ন হসপিটাল ঘুরে আমরা তেমনটি দেখেছি, অনেকের অবস্থা খুব গুরুতর, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। একটি প্রাণও যদি ঝরে যায় সুচিকিৎসার অভাবে, আপনি পরবর্তীতে যে উদ্যোগী নেন সেই প্রাণ আর ফেরত আসবে না। গুরুতর আহত রোগীদের যে চিত্র এতক্ষণে আপনারা দেখেছেন, তাতে করে আটকে উঠতে পারেন যে কেউ। গণ অভ্যুত্থানের অনেক দিন হয়ে গেছে, এখনও হাসপাতালে এমন রোগীর সংখ্যা খুব একটা কমেনি। যারা কমছে তারা এই দুনিয়া থেকেই বিদায় নিচ্ছে। শহীদদের তালিকা বড় হচ্ছে। এদের মধ্যে যারা বেঁচে আছেন তাদেরকে দেশের বাইরে নেওয়ার যে আকুতি স্বজনদের, সেসব বিষয়ে আরও বেশি খোঁজখবর এবং তৎপরতা দেখতে চায় সমাধান কোথায় টিম। আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার খবরের পরে যখন গোটা দেশের মানুষ উল্লাসে মাতে, তখনও থামেনি পুলিশ। যাত্রাবাড়ি, শনির আখড়া, রামপুরা, বাড্ডা সহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালানোর ঘটনার সাক্ষী এই বাংলার মানুষ। শুধু তাই নয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের বর্বর হামলাও বিক্ষুব্ধ করেছে দেশের ছাত্র জনতাকে। অভিযোগ উঠেছে, পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট গায়ে গুলি চালিয়েছে ছাত্রলীগ সহ অন্য আওয়ামী সহযোগী সংগঠনের অনেকেই। এই পর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত বেশ কয়েকজনের খোঁজখবর নিতে চায় সমাধান কোথায় টিম, যারা জুলাই বিপ্লবের সামনের কাতারের যোদ্ধা। গুলি লাগছে একটাই, পেটের ভিতর লাগছে, পিস দিয়ে বেড়েছে, কিন্তু গুলিটা ভিতর দিয়ে বাস্ট হয়েছে। পেটের উপর ভেসে উঠছে মলমূত্র, মেশিন দিয়ে পরিষ্কার করতে হচ্ছে থেকে থেকেই। মোহাম্মদ বাবুল ৭১-এর বীর মুক্তিযোদ্ধার এই সন্তান, ২৪-এর বৈষম্য বিরোধী যোদ্ধা। ২০ জুলাই আন্দোলনে যখন উত্তাল রাজধানীর শনির আখড়া, রাস্তায় মারমুখী পুলিশ, আকাশে হেলিকপ্টারের টহল, এ সময় একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। প্রাণে বাঁচলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাবুলের নাড়িভুড়ি। কয়েকবার হেলিকপ্টার রাউন্ড দিচ্ছে উপর দিয়ে, রাউন্ড দেওয়ার পর দেখা গেছে আমি খারাপ দিচ্ছি, আমি ছিলাম সামনে, তো হুট করে একটা গুলি লাগলো। তারপর আমি আর বলতে পারিনি, পড়ে গেলাম। অবস্থা এতটাই খারাপ যে গত ১.৫ মাসে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নিবিড় চিকিৎসার পরেও উন্নতি হয়নি তেমন। পরিবারের বাধার পরেও ঘরে ৩.৫ বছরের সন্তানকে রেখেই জুলাই বিপ্লবে যান বাবুল। সেবা তো যা পাইতেছি যা বলার মতন না, কন্ডিশন ভালো না, কন্ডিশন যত দিন যেতেছে তত খারাপ হইতেছে।
আমার আব্বা মুক্তিযোদ্ধা, তারপরও মানে হাসিনা তো ধরেন মুক্তিযুদ্ধকে সুবিধা দিচ্ছে, তাই আমার ভাই বলছে মুক্তিযুদ্ধকে সুবিধা দেব। আমার ছেলে মেয়েও গেছিল, আমার ছেলেও ইন্টারে পড়ে, আমার মেয়ে অনার্সে পড়ে, সব গেছে। তো মামারও ফোন দিছে যে চলো যা হইব হইব। জুলাইয়ে গুলিবিদ্ধের পর ঢাকার মুগদা হাসপাতালে দুবার অপারেশন হয় তার। তখন খরচ হয় 8 লাখ টাকা। পরে বিএসএমএমইউ এর আইসিইউতে নেওয়া হয় তাকে। চিকিৎসা ফ্রি হলেও নানা রকমের খরচে বিপাকে পড়ে তাদের ভাড়া বাসাটাও ছেড়ে দিতে হয়েছে। কন্টিনিউয়াস ড্রেসিংয়ের মাধ্যমে ওর যে বা যে ক্ষতটা আছে, আমরা ক্ষতটা শুকানোর চেষ্টা করতেছি। ক্ষতটা শুকালে এবং তার শারীরিক কন্ডিশন, যেটা যদি তাকে আমরা যদি বলি জিএ ফিটনেস অথবা অজ্ঞান করার মতো যে শারীরিক যে যোগ্যতা, সেটা যদি আসে তাহলে ফার্দার তাকে অপারেশনের মাধ্যমে বাকি চিকিৎসাটা সম্পন্ন করতে হবে। মেডিকেল টিম যখন যদি বলে দেয় যে এটা বাংলাদেশে আর সম্ভব না, তখন এই কোঅর্ডিনেট করে এদেরকে বিদেশে পাঠানোটার একটা এজেন্ডা আমরা হাতে নিয়েছি। এবার কথা বলতে চাই মিরপুরে গুলিবিদ্ধ আবু হুরাইরার সাথে। ওই জায়গাটার মধ্যে বিজিবি, পুলিশ, ছাত্রলীগ একসাথে জড়ো হয়ে খালি গুলি করছে একটানা। আমার চারপাশে একজনের পিঠে, পায়ে। তুমুল আন্দোলনে 19 জুলাই গুলিবিদ্ধ হয়ে পেটের নানা অংশ ছেড়ে যায় আবু হুরাইরার। সেদিন মিরপুর 13 নম্বরের মূল সড়কে মুহূর্তেই পড়ে গেলেও পরে বাসায় ফিরেছিল সে। যারা গুলি খাইছে তাদেরকে রাস্তা থেকে উঠায় কই নিয়ে গেছে জানি না। আমি ওই জায়গাটা থেকে সরে গেছিলাম। আমি জায়গা এখানে ধরে, যেখানে গুলি লাগছে এই জায়গাটা ধরে একটু অন্য রোডে গিয়ে ওইখানে যে পড়ে গেছি। আমি যদি ওইখানে থাকতাম তাহলে আমাকেও তুলে নিয়ে যেত। ছাত্রলীগরাও পুলিশের ড্রেস পরেই গুলি করছে। ঢাকার কয়েকটি হাসপাতালের পর টানা 20 দিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের চিকিৎসা শেষে হুরাইরা বাসায় ফিরেছে ঠিকই, কিন্তু জীবনের ঝুঁকির কারণে এতদিনেও তার শরীরে আটকে থাকা বুলেটটি বের করার সাহস করেননি চিকিৎসকরা। পুরো পেটটা একেবারে ঝাঁঝরা করে ফেলছে। ওর পাকস্থলীতে তো গুলিটা প্রথমে ঢুকেছিল, ঢোকার পরে পাকস্থলী নাড়ি ভুড়ি সব ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে তারপরে ওটা গিয়ে মূত্রথলিতে ওখানে গিয়ে আটকাই গেছে। ও বাথরুম করতে পারে না, 14 বছরের একটা বাচ্চা। এত বড় একটা গুলি নিয়ে সে হঠাৎ করে 2-3 দিনের পরপরই প্রচণ্ড রকমের পেইন উঠে যায় তার। অক্টোবরের মাঝামাঝিতে তার অপারেশন করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। তবে শেষ পর্যন্ত তা দেশেই করা সম্ভব কিনা তা নিয়েও আছে শঙ্কা। সিএমএইচে নিয়ে যাওয়ার পরে ওনারা একদমই সরাসরি আমাকে বললেন যে ম্যাডাম এই অপারেশনটা করবেন না, এই অপারেশনটা করতে 95% ঝুঁকি আছে। সেটা লাইফ রিস্ক হতে পারে, এমন হতে পারে যে ওর বাম সাইডটা প্যারালাইজড হয়ে যেতে পারে। অবশ্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যে যদি বাইরে নিয়ে যাওয়ার দরকার হয় তাদেরকে বাইরে না নিয়ে যাওয়া হোক। 24-এর যোদ্ধায় পরিচয়টা গর্বের হলেও জুলাই মাসে আহতদের চিকিৎসা এবং অভিজ্ঞতা ভাবায় তাদের। ওনার অভিনয় দেখে আমি অবাক হয়ে গেছি। আমি বললাম যে আমার ছেলে ও গুলিতে এখনো বের করা হয়নি। উনি সাথে সাথে তখন ডাক্তারের দিকে তাকিয়ে বললেন যে গুলি এখনো বের করেন নাই আপনারা? ডাক্তার সঞ্জু উনি বললেন যে না, এখনো গুলি বের করা যায়নি, গুলি বের না করলেও চলবে। হাসিনা আমাকে বললেন মুক্তিযুদ্ধের সময় যারা গুলি খেয়েছে, কেউ মাথায় খেয়েছে, কেউ পিঠে, কেউ পেটে, এখনো আছে। কিভাবে উনি এই কথাটা বলেন, মানে শরীরে বুলেট নিয়ে থাকা যায়। দেশে ফেরায় নিয়ে এসে ওনাকে যেভাবে শাস্তি দেওয়া দরকার। তো আম্মুর হাতের মধ্যে আস্তে করে একটা খাম ধরে দিয়ে গেছিলো, যেখানে 10,000 টাকা ছিল। তো আম্মু এটা দেখে অনেক রেগে গেছিলো যে তার ছেলের দাম কি 10,000 টাকা নাকি। পরে ওই টাকাটা আম্মু সদগায় দিয়ে দিছে। শনি রাখড়া আর মিরপুর নয়, যাত্রাবাড়িতে পুলিশ যা করেছে তা অবর্ণনীয়। পুলিশের গুলিতে খোকনের মুখের অবস্থা এমন হয় যা বলার মতো নয়। 5 আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের এলোপাতারি গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার মুখমণ্ডল। কিছুক্ষণ রাস্তায় ছটপট করার পর উঠে দাঁড়িয়ে তার হাঁটার দৃশ্য দেখে নির্বাক গোটা দেশ। নিজে যে বেঁচে আছেন তা ভেবেই আনন্দিত খোকনচন্দ্র বর্মন। নিজেকে হয়তো এখনো আয়নার সামনে দেখেননি, তিনি যে কতটা সাহসী তা বোঝা গেল তার কথায়।
নাক মুখ আবার স্বাভাবিক অবস্থায় ফেরাতে তাকে অস্ট্রেলিয়ায় নেওয়ার চেষ্টাও চলছে। বাধা হয়েছে পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ইত্যাদি। খোকনকে বিদেশে অস্ট্রেলিয়াতে পাঠিয়ে রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারি করতে হবে। ওর মুখের আগের যে অবয়বটা ছিল ওই অবয়বটা ফিরিয়ে আনার চেষ্টা চলবে। পাসপোর্ট অফিস থেকে বলা হয়েছে অলমোস্ট 10 দিনের মতো লাগবে, যেটা খুবই লম্বা একটি সময়। 1 ঘন্টায় হওয়া উচিত এর পাসপোর্ট, 2 দিনও না, 1 ঘন্টায় হওয়া উচিত। এবং আমি সরকারকে বলবো, আসিফ নজরুল সাহেব যেহেতু নিজে এসে বলে গেছেন উনার মুখ থেকে অস্ট্রেলিয়া বেরিয়েছে, কিন্তু অন্য কারো না। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এখন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আরও আন্তরিকভাবে যেন তাকে সরকারিভাবে এবং বেসরকারি সবাই মিলে যেন এই মানুষগুলোর পাশে যারা গুরুতর আহত অবস্থায় এখনও গণঅভ্যুত্থানের এতদিন পরে যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, কষ্ট করছেন, অনেক অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে, তাদের যেন স্বাভাবিক জীবনে ফিরে আনা যেভাবে যায় সেসব ব্যবস্থা নিতে সবাই খুব বেশি তৎপর থাকেন। এই তাগাদা এই বীর যোদ্ধার। বিষয়টি নিয়ে কথা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমার সঙ্গে। মন্ত্রণালয়ে তাদের জন্য আলাদা একটা সেকশন করেন, যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলেই যাতে তারা ভিসার কাগজটা পেতে পারে, বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যাতে এমবেসিতে কল করে তাদের ব্যবস্থা করে দেওয়া হয় ভিসার। তো সেটা না করে কেউ যখন ভিসার জন্য যায় তখন তাদের হাতে একটা কাগজ ধরিয়ে দেওয়া হয়। সেই কাগজ ধরিয়েও দেখা যায় তেমন একটা কাজ হয় না। শেষে নানান লিঙ্ক লবিংয়ের মাধ্যমেই কিন্তু মানুষকে ওই ভিসা বা পাসপোর্ট এগুলো ম্যানেজ করতে হয়। যাত্রাবাড়ির আন্দোলনে আবিরও ব্রিজের উপর থেকে পড়ে যায়, নিচে থাকা কেমিক্যালে পুড়ে যায় 10ম শ্রেণীর এই শিক্ষার্থীর শরীরের অনেকটা। এই বয়সে ছেলে তো ব্লগ ভিডিও করতেই থাকে, তো একটু ভিডিও করতে গেছিল, তো ব্রিজের উপরে যখন দাঁড়ানো ছিল ও তো বুঝে নিচে এগুলো কেমিক্যাল, তো সামনে একটু আগায় গেছে একটু জুম করে, তখন ওই খেয়াল করতে পারিনি, ব্যালেন্স করতে পারিনি, ব্রিজ থেকে ডিরেক্ট থানার সামনে পড়ছে। তো এখানে উপরে যে যখন পড়ে যাওয়ার পর সাথে সাথে ওঠার চেষ্টা করলে উঠতে পারে, ওঠার পর আবার পিছন ফিরে পড়ে যায়। তখনই মনে করো ওর ক্ষতটা বেশি হয়ে গেছে। ওর কিছু ফ্রেন্ডস ছিল, ওকে তাড়াতাড়ি করে ধরে পানি দিছে, যতটুকু পাশে দেওয়ার পরে পোস্তগোলা 8 দিন হসপিটালে নিয়ে গেছে। ডক্টর বলছে 3টা ওটি হয়েছে, আরও 3-4টা লাগতে পারে ওটি। এখন ওই উন্নতি হচ্ছে কিনা আমরা এখনও বুঝিনি, কিন্তু চামড়া একবার লাগানো হওয়ার পর ড্যামেজ হয়েছে। এখন পরের বার চামড়া বলছে যে একটু লাগছে, এজন্য আর কি টাইমটা বেশি লাগতেছে। সিলেটের সুনামগঞ্জের রিপনকে পুলিশ যেভাবে গুলি করেছে তা বলার মতো ভাষা নেই। পায়ে শটগান ঠেকিয়ে ঝাঁঝরা করার সেই দৃশ্য দেখে অবাক গোটা বাংলাদেশ। এখনো ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে শঙ্কাও। আমার ছেলেরা যখন গুল্লি মারছে তখন আমার ছেলে আমার খান্দা ফোন দিছে, আম্মা গো আমার দেখলে মেডিকেল আসো। তখন আমি মেডিকেল আসে দেখে আমার ছেলেরা লই আসে নাই, যে পুলিশ খালেদ চৌধুরী আমার ছেলেরা গুল্লি মারছে, সে অন্যজন যাওয়ার পরে হে নিষেধ দিছে আমার ছেলেরা হাতে ধরবে না। তখন আমার ছেলেটা অসহায় পড়ছে, পড়া শরীরের গেঞ্জিটা খুললে ফাউটা বাঁধা কম্বল শেষরিয়া। তখন অনেক জায়গা গেছে, যাওয়ার পরে আমার ছেলেটার একটা রিক্সার ড্রাইভারে মেডিকেলে লই আসছে সদরে। যখন সদরে লই আইসে আমার ছেলের ফাউটা 2 টুকরো হয়ে গেছে। তখন আমার সাথে সাথে উসমানী মেডিকেলে দিচ্ছে। উসমানী মেডিকেলে দেওয়ার পরে বিকাল 4টার দিকে উসমানী মেডিকেলে আসছি। পরে আমার ছেলের এসরো করছে, এসরো কইরা পরে অপারেশন করছে, কইরা এই রোডগুলা ঢুকাইয়া দিচ্ছে। এখন আমার ছেলের উন্নত চিকিৎসার জন্য যদি বাহিরে ফাটাইয়া দিত তাহলে আমার ছেলেটা থাকদায় ভালো হইতো, আমার সংসারটা কইরা তুলতো। আমার ছেলে তো হাঁটার মতো কোনো পথ নাই, আমার ছেলেটা কেমনে চলবো? এমন আরো অনেকেই হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, যারা এখনো নতুন বাংলাদেশকে দেখেন দূর থেকে। আমি ছিলাম মিরপুর 10 বেনারসি পল্লীতে, এটা জুলাই 18 তারিখ। আমি সকাল 12টা বাজে এভাবে আন্দোলনে ছিলাম, তখন পুলিশ ছিল আমাদের সামনে। তো তখনই সাউন্ড গ্রেনেড মারছে, তখনই মনে করে গুলি ছিল, সাউন্ড গ্রেনেড ছিল, নানান জিনিস ছিল, এগুলো মারছে পুলিশ। তো সেখান থেকে আমার হাতে এসে লাগছে। হ্যাঁ, সাউন্ড গ্রেনেডটা হাতে এসে লাগছে। তো এখন এটা নাই? না, নখ নাই। এতদিন চিকিৎসাধীন অবস্থা? আচ্ছা, আসলে আমরা প্রথম অবস্থায় ছিল তো আমার, তো তেমন কোনো ট্রিটমেন্ট পাইনি আমি। তো আমি প্রায় ভাবছি পাবলিক যেগুলো ছিল এগুলো অনেক হ্যাসেল, প্লাস
তারা দেখতেছি না তেমনভাবেই, কোনো কেয়ার ছিল না। তো আমি চিন্তা করলাম যে আমরা ঘরোয়াভাবে একটু প্রাইভেটভাবে দেখাই। তারপরে প্রাইভেটভাবে ছিলাম আমি মিরপুর 11 ডিজি ল্যাবে। তো ওনারা আসলে অনেকটা লেট করে ফেলছে, আমার এই হাতটা অনেকটাই ক্ষত করে ফেলছে ওনারা। তো ওনারাও কিছু বলে নাই। তারপরে আমি মিরপুর 11তেই ইসলামিক হাসপাতালে এখানকার যে যুগ্ম পরিচালক ওনাকে দেখাই, মারুফুল ইসলামকে। তারপর উনি অনেক করে তখন এখানে ভর্তি দিল। এখানে আসার পর তো এখানে আলহামদুলিল্লাহ ওনারা অনেকটা কেয়ার করছে, অনেকটা ট্রিটমেন্ট করছে এবং প্রত্যেক দিন এসে রেগুলার চেক আপ করছে। যাদের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এই যোদ্ধারা বিদেশে নিয়ে তাদের উন্নত চিকিৎসার ধীরগতি নিয়ে কথা বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান এবং মাহিন সরকারের সঙ্গে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিদেশে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তো আসলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা বেশ উন্নতই। আমরা চেষ্টা করছি দেশের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থাটা তাদেরকে দিতে। এই জায়গা থেকে সিএমএইচ আপনার প্রতিনিয়ত তারা বিবৃতি দিচ্ছেন, তাদের কতজন আসছেন সেই জায়গাতে তারা কাজ করে যাচ্ছেন। এরপরেও নিউরো সায়েন্স, পিজি, ঢাকা মেডিকেল সবাই চেষ্টা করে যাচ্ছেন। আমরাও ইভেন এখন আপনি যেটি বললেন যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার ব্যাপারটা, এটা আমরা সরকারকে, হ্যাঁ, যাদেরকে প্রয়োজন অবশ্যই সরকার এটি বিবেচনা করবেন এবং ইতিমধ্যে শুরুও করে দিয়েছেন। বিভিন্ন হসপিটাল ঘুরে আমরা তেমনটি দেখেছি, অনেকের অবস্থা খুব গুরুতর, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। একটি প্রাণও যদি ঝরে যায় সুচিকিৎসার অভাবে, আপনি পরবর্তীতে যে উদ্যোগী নেন সেই প্রাণ আর ফেরত আসবে না। আমরাও সেটাই বলতে চাই, সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি ব্যর্থতা থাকে কোথাও এবং দায়িত্ব পালনে অবহেলা থাকে তাহলে আপনারা সেই পথ থেকে সরে যান। যারা দায়িত্বশীল আছে, দায়িত্বশীলরা সেখানে দায়িত্ব পালন করবে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় চীনের একটি জরুরি মেডিকেল টিম, যারা ইতিমধ্যেই ছাত্র জনতার অভ্যুত্থানে আহত 160 জন রোগীকে দেখেছেন এবং 105 জন রোগীর মেডিকেল রেকর্ড পরীক্ষা করেছেন। স্বাস্থ্য বিভাগ বলছে এসব রোগীকে দেশের বাইরে পাঠানোর চিন্তাভাবনা রয়েছে। ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টদের মধ্যে 2-3 জন আছেন আইসিইউতে, কিছু আছে আপনার নার্ভ ইনজুর্ড পেশেন্টস, একজন আছে আপনার আই পেশেন্ট। ইকুইপমেন্টাল লিমিটেশন বলেন, আমাদের ডাক্তারদের স্কিলের যদি কোনো ঘাটতি থাকে, যদি কোনো প্রয়োজন হয়, সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা দেশের বাইরে পাঠানোরও চিন্তাভাবনা করছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে বগুড়ায় গুলিবিদ্ধ রাতুলের কথা। হ্যাঁ, চিকিৎসা ভালো হলেও তাকে বাঁচানো যায়নি শেষ পর্যন্ত। কারো কারো মতে বিদেশে নিলে হয়তো তার বেঁচে থাকার আরও সম্ভাবনা বাড়ত। 24 জুলাই বিপ্লবের গুরুতর আহতদের নিয়ে এ পর্যন্ত 2টি পর্ব করেছে সমাধান কোথায় টিম। এ নিয়ে 3য় পর্ব। এর মধ্যে এর আগের পর্বগুলোতে করা কয়েকজন আর পৃথিবীতে বেঁচে নেই। তার মধ্যে রাতুলের কথা অনেকেই জানেন। বগুড়ায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, পরে মাথার খুলি তার উড়ে যায় এবং সবশেষ তিনি শহীদ হন, মৃত্যুর কোলে ঢলে পড়েন ঢাকার নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে। সবাই চান যেন এই মানুষগুলো যারা বীর যোদ্ধা, তাদের জন্য সরকার আরও আন্তরিক হয়, চিকিৎসা আরও ভালো হয়, আরও সেবায় যত্ন মনোযোগ সব কিছু হয়। প্রয়োজনে যাদেরকে নেওয়া দরকার বিদেশে, সেটা যেন নিশ্চিত করা হয়। প্রিয় দর্শক, আপনার জেলা এলাকা কিংবা আশপাশে এমন অনেক ঘটনা রয়েছে, সেসব তথ্য আমাদেরকে জানান। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এসব ঘটনা তুলে ধরার জন্য। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই। যেভাবে জুলাই বিপ্লবে এই আহতরা বীর যোদ্ধারা এগিয়ে এসেছিল দেশটাকে পরিবর্তনের জন্যে, তাহলেই বলতে যাবে সত্যিকার অর্থেই এই বাংলাদেশ।